ঘানার যে তান্ত্রিক, যে কোনো ভাবে ওর সাথে যোগাযোগ করতে হবে। মাপসাই পারবো না। ফ্রান্সের রেফারি ফ্রান্সুয়েস ল্যাথেক্সের খেলা বুঝে না। তাহলে খেলা বোঝেটাকে? খেলা বুঝে আমগালাকার কাসিম কাকার হলো সুডুগা। কিরে ভাই, ঘটনা কিছু বুঝলাম না। এর গায়ে ব্রাজিলের জার্সি, অথচ স্লোগান দেয় মিশরের নামে। ব্যাপারটা কি? নাকি ব্রাজিল হেরে যাওয়ার পর তাদের সাপোর্টাররা মিশর হয়ে ফিরে এসেছিল? ওরে সালা, তাই তো বলি, চাপা মারার সময় যেসব ব্রাজিল সাপোর্টারদের দেখলাম, হারার পর তারা গেল কই? আচ্ছা, মিশরের রূপ ধরে এসে তো কাজ হলো না, আর্জেন্টিনাকে তো আর হারাতে পারলেন না। তার নেক্সট টার্গেট কে? মানে এরপর কোন দলের রূপ ধরে আসবেন মিস্টার ব্রাজিল? পরবর্তী টার্গেট কলম্বিয়া। ওরে ভন্ড। আচ্ছা, কলম্বিয়াও যদি না পারে তাইলে? সেটা না হলে ইংল্যান্ড। ওরে ভন্ড ব্রাজিল সাপোর্টার রে, তোদের এত ছদ্মবেশ ধরার কারণ কি? যে কোনো ভাবে এই আর্জেন্টিনাকে থামাতেই হবে। বুঝেছো দয়া, কি গভীর ষড়যন্ত্র করছে এরা। ব্রাজিল হেরে এদের মাথা ঠিক নাই। ঠিক বলেছো। আচ্ছা, আর্জেন্টিনাকে হারানোর জন্য আর কত দল পাল্টাবেন? যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনাকে না থামাতে পারছি। কি মিশর আজেল ভাইয়া, মিশরকে দিয়ে তো হারাতে পারলেন না। কে ভেবেছিল যে এই ম্যাচ আর্জেন্টিনা জিতবে? আমরা জানতাম ভাইয়া, কারণ এটা ব্রাজিল না যে দু একটা গোল খেলেই শুয়ে পড়বে। আমাদের বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা ঠিকই কামব্যাক করবে, কারণ আমাদের আছে মেসি, যিনি প্লান্টি মিস করলেও দলকে জিতিয়ে ছাড়েন। ঠিক বলেছো। কিভাবে যে মন ভেঙে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ভেতরটা। হাইরে ভন্ডের দল, গোল খায় মিশর আর মন ভাঙে নাকি ব্রাজিল ভক্তের। ফ্রান্সের রেফারি ফ্রান্সুয়েস ল্যাথেক্সের খেলা বুঝে না। তাহলে খেলা বোঝেটাকে? খেলা বুঝে আমগালাকার কাসিম কাকার হলো সুডুগা। তা মিশর আজেল ভাইরা, আপনাদের টার্গেটটা তাহলে এখন কি? আমাদের টার্গেট এখন একটাই, আমাদের আর্জেন্টিনাকে যে কোনো ভাবে হারাতে হবে। কিন্তু সেটা তো পারবেন না ভাইয়া। কেপ ভার্দে দিয়ে পারেন নাই, মিশর দিয়ে পারেন নাই, সামনে সুইজারল্যান্ড দিয়েও পারবেন না। ঘানার যে তান্ত্রিক, যে কোনো ভাবে ওর সাথে যোগাযোগ করতে হবে। মাপসাই পারবো না। এসব তান্ত্রিক মান্ত্রিক দিয়ে আর্জেন্টিনাকে হারাতে পারবো না ভাইয়া। তার চেয়ে একটু 7 আপ খেয়ে শুয়ে পড়ো। কি দিব? 7 আপ দিব? কাটা খায় আপনি কেন বারবার নুনের ছিটা দিচ্ছেন? ভাইরে, তোরা মেনে নে যে তোরা 7 আপের দল, তোদের 7 আপ ছাড়া চলে না। আপনারা যদি এভাবে সেভেন আপ করেন, আমার পাগলা গারদে যাওয়া ছাড়া উপায় নেই। আয় ভাই আয়, আমার বাড়ি পাবনা। মেন্টালের সিট নিয়ে তোর কোনো টেনশন নাই, আমি সিটের ব্যবস্থা করে দিব। এই যে 7 আপের দল, ব্যথা কি কমেছে? না ভাই, মিশর রূপে এসে ওরা জিততে না পেরে এরা খুবই শোকাহত। আপনার কাছে কি কোনো ওষুধ আছে নাকি কোনো বিকল্প আছে? বিকল্প অবস্থা, সাপোজিটর। আচ্ছা ভাই, এই সাপোজিটর কি করে? খায় না মাথায় দেয়? তাদেরকে পুশ করব। আচ্ছা, এবার আসি আসল কথায়। মিশর এবং আর্জেন্টিনা ম্যাচের যে দুইটা ফাউল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেই দুইটা ফাউলের কথা। মোহাম্মদ সালাহ যখন বল নিয়ে গোলপোস্টের দিকে অগ্রসর হন, ঠিক সেই সময় আলভারেজ তার সামনে আসেন এবং তিনি মোহাম্মদ সালাহকে কোনো রকম ধাক্কা না দিয়ে, কোনো রকম টাচ না করে, সর্বপ্রথম তিনি টাচটা করেন বলে, এবং বলে টাচ করার পর হালকা সামনের দিকে ঠেলে দেন এবং বলটা মোহাম্মদ সালাহকে অতিক্রম করে সামনের দিকে চলে যায় এবং বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোহাম্মদ সালাহ। দেখেন, এরপরে আলভারেজ মোহাম্মদ সালাহকে পাশ কাটিয়ে বলের দিকে ছুটে যাচ্ছিলেন, অর্থাৎ মোহাম্মদ সালাহকে পাশ কাটিয়ে তিনি পা সরিয়ে নিয়ে বলের দিকে অগ্রসর হচ্ছিলেন, অর্থাৎ বলের নিয়ন্ত্রণ এখন তার দিকে। মোহাম্মদ সালাহর কাছে আর বলের নিয়ন্ত্রণ নাই। ঠিক সেই সময় পায়ে হালকা টাচ লাগে এবং মোহাম্মদ সালাহ মাটিতে লুটিয়ে পড়েন। এরকম অবস্থায় যে কোনো স্ট্রাইকার বা প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করবেন। মোহাম্মদ সালাহ ঠিক সেই কাজটাই করেছেন। এরপরে তিনি সামনের দিকে অগ্রসর হন এবং বল নিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ করে, অর্থাৎ মিশরের জালে একটা গোল দেন। তো এখন এইটা কিভাবে ফাউল হবে? ফাউলের নিয়মটা কি? যখন কোনো খেলোয়াড় বলে টাচ না করে সরাসরি প্রতিপক্ষ খেলোয়াড়কে, অর্থাৎ যার কাছে বল থাকে, যার দখলে বল থাকে, তাকে টাচ করেন, তাকে আঘাত করেন বা ফেলে দেন, এরকম কিছু যদি ঘটে, তখন ফাউলটা হয়। কিন্তু যখন সেই ডিফেন্ডার হোক কিংবা সেই খেলোয়াড়টা হোক, যখন তিনি প্রথমে বলের নিয়ন্ত্রণটা নেয়, তারপরে যদি শারীরিক কোনো সংঘর্ষ হয়, সেটা কিন্তু আর ফাউলের অন্তর্ভুক্ত হবে না। আর যদি অন্তর্ভুক্ত হয়েই থাকে, সেটা হবে যার নিয়ন্ত্রণে বল নেই, অর্থাৎ যার থেকে বল নিয়ে নেওয়া হয়েছে, সেই প্লেয়ারের দিকে কিন্তু ফাউল হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা যে ফাউলের কথা বলেছে সেটা হচ্ছে মিশরের স্ট্রাইকার জিকো, তিনি যে গোলটা করেছেন, সেই গোলটা কিন্তু ফাউল ধরে গোলটা বাতিল করা হয়েছে। তো সেটা ফাউল হলো কিভাবে? আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এই যে দেখেন, বলটা নিয়ে যখন লিসান্দ্রো মার্টিনেজ আগাচ্ছিল, ঠিক সেই সময় তার পিছন থেকে মিশরের একজন খেলোয়াড় দেখেন তার পায়ের
ঠিক মাথায় অর্থাৎ বুটের মাথায় একটা পাড়া দিয়েছেন এবং পেছন থেকে তার জার্সিটা টেনে ধরেছেন, কিন্তু তার কাছে কিন্তু বলের নিয়ন্ত্রণ নেই। বলের নিয়ন্ত্রণ লিসান্দ্রো মার্টিনেজের কাছে। তো লিসান্দ্রো মার্টিনেজ বলের নিয়ন্ত্রণ রেখেছেন এবং বল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ঠিক সেই সময় পেছন থেকে এসে মিশরের এই ডিফেন্ডার তিনি দেখেন কি করছে, বলের নিয়ন্ত্রণ নেই, বলে কোনো টাচ নাই। তিনি পিছন থেকে এসে লিসান্দ্রো মার্টিনেজের বুটের মাথায় পাড়া দিয়েছেন এবং পিছন থেকে জার্সি টেনে ধরেছেন, কিন্তু এই সময় কিন্তু তার কাছে কোনো বলের নিয়ন্ত্রণ নাই। তো স্বাভাবিকভাবে এটা ফাউল, কারণ যার কাছে বলের নিয়ন্ত্রণ নেই সে যদি বলের নিয়ন্ত্রণ না নিয়ে খেলোয়াড়কে আঘাত করে কিংবা ধাক্কা দেয়, টেনে ধরুক, যেই যাই করুক না কেন, সেটা কিন্তু ফাউল হিসেবে বিবেচিত হবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা নিয়ে বহুত আলোচনা সমালোচনা আমরা অনেকেই বলতেছি যে রেফারি আর্জেন্টিনার পক্ষে কাজ করছেন, মিশরকে হারিয়ে দিয়েছেন। তো আসলে তা না। আপনারা যারা খেলা বলছেন, ফুটবলের আইন সম্পর্কে যাদের জানা আছে তারা হয়তো বুঝতে পেরেছেন। হাইলাইটস দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, অনেক ভিডিও আছে, আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে ফাউল ছিল কিনা। আরেকটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে ফেলে দিয়ে বল নিয়ে যখন চলে গেছে তখন কিন্তু রেফারি ফাউল ধরেন নাই, অর্থাৎ রেফারির স্বাভাবিক দৃষ্টিতে এটা ধরা পড়ে নাই বা ফাউল মনে হয়নি। কিন্তু বল নিয়ে চলে যাওয়ার পরে যখন ভিআর নিয়ে যেসব রেফারিরা ছিলেন তাদের চোখে পড়ছে যে হ্যাঁ এটা হয়তো ফাউল হতে পারে, কারণ এখানে লিসান্দ্রো মার্টিনেজের নিয়ন্ত্রণ ছিল বল, অথচ যার নিয়ন্ত্রণ ছিল না এরকম একজন ডিফেন্ডার তিনি পিছন থেকে এসে তাকে ফেলে দিয়েছে। তো এটা রেফারের দৃষ্টিগোচর করা যেতে পারে এবং এটা ফাউল হয়েছে কিনা সে তার বিবেচনা রেফারি করে দেখতে পারেন। তো তখন ভিআরের সামনে যে সকল রেফারি ছিলেন তারা মাঠের অনফিল্ড রেফারিকে ইনফর্ম করছে, তখন তিনি দেখে তখন ডিসিশন নিয়েছেন যে কি এটা আসলে ফাউল ছিল, তো তখন গোলটা বাতিল করছে। এরকম ডিসিশন বা এরকম চিত্র অনেক দেখা যায়, ক্লাবের খেলাগুলোতে অনেক দেখা যায়। তো বিশ্বকাপে এরকম খুব কম হয়েছে, কারণ ভিআর খুব বেশি দিন আসেনি, যার কারণে এটা আমরা ওইভাবে মানতে পারছি না বা আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, আসলে এগুলো সবই ফেয়ার ছিল আমার যেটা মনে হয়েছে, নিরপেক্ষ দৃষ্টিতে, আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে না, একজন নিরপেক্ষ ফুটবল দর্শক হিসেবে। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সবাই কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন। আমরাও ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।